বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি নিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যে কালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলা করেছে ঢাকায়, চট্টগ্রামে সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, এবং তারা বিভিন্ন পত্রপত্রিকার ছবি বা গণমাধ্যমের ছবি থেকে যেটা দেখা যায় যে রড, লাঠি, সোটা, রামদা এগুলো সহ হেলমেট টেলমেট পরে এই আক্রমণ করেছে। ঢাকায় আমরা দেখেছি যে শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রীরা হসপিটালাইজড, এবং মেয়েরাও এই আক্রমণ থেকে রক্ষা পায়নি। সো আমি একটু আপনাদের কাছ থেকে, এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের বলেছেন যে এই আন্দোলনকারীদের উদ্ধত্তের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং সম্ভবত ছাত্রলীগ সেই যে যথেষ্ট সেটার প্রমাণ তারা দেবার চেষ্টা করেছেন। সো আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কীভাবে দেখেন। মিস ফরিদা ইয়াসমিন, আপনি যদি শুরু করেন আলোচনা। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এমন একটা সময় আছি, যদি আমরা হিসাব করি স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। তো স্বাধীনতার 53 বছর পরে এসে আমাদের এখনও এমন কিছু বিষয়ের সম্মুখীন হতে হয় যেটি আমরা কখনোই ভাবি না। বিশেষ করে যারা এই দেশকে ভালোবাসে, এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, এবং একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি অর্জিত হয়েছে সেই দেশকে যারা বিশ্বাস করে, সম্মান করে, এই পতাকাকে সম্মান করে, এমন কিছু ঘটনা ঘটে যে আমাদের কারোই এটা কাম্য নয়। 53 বছর পরে এসে কি দেখলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে যখন হাজার হাজার ছাত্ররা এসে স্লোগান দেয় যে আমি কে, তুমি কে, রাজাকার। মানে এই রাজাকার বলতে তারা নিজেকে গৌরবান্বিত বোধ করছে। যেই বিশ্ববিদ্যালয়ে ওই স্লোগান ছিল যে আমি নই, তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার, মানে তাদেরকে রাজাকার হিসেবে কেউ কেউ বলবার চেষ্টা করছেন বলে তারা হয়তো একটা পাল্টা। হ্যাঁ, খুবই ভালো যদি এরকমই বলে থাকে যে না আমি রাজাকার নই, তুমি রাজাকার নও, সেটা একটা দিক। আবার আমরা এটাও দেখেছি যে যখন তারা রাজাকার বলে স্লোগান দেয় এবং তারা নিজেকে ওইভাবে জাহির করতে চায়, এই বিশ্ববিদ্যালয়ে আপনার কাছে মনে হয় যে তারা রাজাকার হিসেবে জাহির করতে চাইছে না, এটা তাদের এক ধরনের অভিমানের প্রকাশ হতে পারে। এটাও হতে পারে যে তারা তাদের অভিমান থেকে বলছে, তাদেরকে যেহেতু রাজাকার বলা হচ্ছে বা রাজাকার বাচ্চা বলা হচ্ছে। আমি আপনার সাথে এটাতে দ্বিমত প্রকাশ করছি যে রাজাকার তাদেরকে বলা হয়নি, তাদেরকে রাজাকার বলা হচ্ছে না। কিন্তু এটাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে যে একটি কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সন্তানরা কি কোটা পাবে না, রাজাকারের নাতিপুতিরা কি পাবে, এটাকে তারা মিসলিড করছে, আমি বলবো মিস ইন্টারপ্রেট করছে। মানে এটাকে ভুল ব্যাখ্যা করে কেউ কেউ অন্যভাবে এটাকে নেওয়ার চেষ্টা করছে। আমি যে কথাটা বলছিলাম যে প্রথমে 25শে মার্চের যে কালরাত্রে যে পাকিস্তানিদের যে অপারেশন সার্চ লাইটের প্রথম হামলা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হয়েছিল, এবং এই মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, ছাত্রছাত্রী তারা প্রাণ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধেও গিয়েছে, এবং সর্বশেষ যদি আপনি একটু পিছনে তাকান যে যখন আমরা বুদ্ধিজীবী হত্যার কথাটা বলছি, 14ই ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে নিয়ে কিন্তু এই রাজাকার আলবদররাই কিন্তু ডেকে নিয়ে তাদেরকে হত্যা করেছিল। যে বুদ্ধিজীবী হত্যা, যে নীল নকশা যারা করেছিল, এবং তার একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তারা হত্যা করেছিল। এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসাবে আমি সবসময় নিজেকে খুব গর্বিত মনে করতাম যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি। কিন্তু যখনই কালকে এই স্লোগানগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আমার একান্ত আমি ব্যক্তিগত অনুভূতির কথা বলছি, আমার খুব কষ্ট লেগেছে। আমার মনে হয় যে এরকমই অনেকেরই যারা স্বাধীনতায় বিশ্বাস করে, স্বাধীনতা এই বাংলাদেশকে বিশ্বাস করে, তাদের কষ্ট হয়েছে। এবং আরেকটি কথা যে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটির অর্জন, এটি কিন্তু হেলা ফেলার কথা না। আমি মনে করি যে
ছেলে মেয়েদের এই শিক্ষাটা দরকার যে আমার মূল শেকড়টা কি, আমার শেকড় কিন্তু মুক্তিযুদ্ধ। আমার পূর্বপুরুষরা কিন্তু রক্ত দিয়েছে, 30 লাখ শহীদ হয়েছে, 30 লাখ মানুষ শহীদ হয়েছে, এবং 2 লাখ মা বোন তাদের নির্যাতনের শিকার হয়েছে, তাদের সর্বোচ্চ তারা হারিয়েছে। তো সেইখানে এত অর্জনের মধ্য দিয়ে, এত ত্যাগের মধ্য দিয়ে যে দেশটি, সেই দেশে 53 বছর পরে এসে যখন এই স্লোগানটি শুনতে হয়, এটা আমাদেরকে খুবই বেদনাহত করে। আমি মনে করি যে এইগুলো কারোই কাম্য নয়। আমি আসছি আবার আপনার কাছে, আমি শাকুলুদ্দিন আহমেদ মিলন। আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 শতাধিক ঢাকায় আহত আন্দোলনকারী ছাত্রীরা, এবং 2 জন ইতিমধ্যে গুলিবিদ্ধ হবারও খবর পাওয়া গেছে। ধন্যবাদ দিলুন ভাই। আমরা এমন এক সময় আলোচনা করতেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ঘোষণা দিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে উপর ঝাঁপিয়ে পড়েছে অস্ত্রশস্ত্র নিয়ে। আমি একটু আগেও দেখছিলাম প্রথম আলো পত্রিকার বেশ কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে যে গুলি করতেছে। এই বিষয়টা আপনি বলেছেন যে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট, এটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, এবং তাদের আজকের এই কর্মকাণ্ড এটার সাথে যোগসূত্র আছে বলেই সারা দেশের মানুষ মনে করে। এখানে লুকানোর কিছু নাই, রাগ ঢাকের কিছু নাই। ওনারা ঘোষণা দিয়েই এই অপকর্মটি এখনো চলছে। আমরা যখন কথা বলছি তখনও চলছে। শত শত ছাত্রীরাও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল হসপিটালগুলোতে, সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোকে তাদের আর্তনাদে এখন আকাশ ভারী হয়ে উঠছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তারা বলছেন আন্দোলনকারীরা যে কোটা না, মেধার ভিত্তিতে যাতে তাদের চাকরির সুযোগ হয়। বিভিন্ন অবশ্য আন্দোলনের নামটা তার একটু বদলে দিয়েছেন, বৈষম্য বিরোধী। এবং তারা বলছে যে বৈষম্যকে সামঞ্জস্য করা, এবং বিভিন্ন মেধার বিভিন্নভাবে কোটার বিভিন্ন দেখা যাচ্ছে 54%-এর উপরে চলে যায় কোটাতেই। এটা তো অত্যন্ত, আমরা তো গর্বিত যে আমাদের সন্তানরা যে মেধার ভিত্তিতে চাকরি জন্য লড়াই করতেছে। যারা লড়াই করছে যে হাজার হাজার, আপনারা সবাই দেখেছি, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে, এই যে আমাদের ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয় সমূহের আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা একটি দাবি আদায়ের জন্য মেধার ভিত্তিতে বৈষম্য যাতে না হয় কোটার জন্য, সেটাকে সামঞ্জস্য করার জন্য তারা আন্দোলন করছে। এরা যে যারা আন্দোলন করতেছে তারা যে সবাই বিসিএস ক্যাডার হয়ে যাবে এমন না, এটা তারাও জানে। এবং তারা একটি এবং প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সে, আপনি তো ছিলেন সেখানে, বলছিলেন যে এই কোটার সুবিধা পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এমন ছাত্রীকেও আন্দোলনে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারা তো বুঝে শুনেই করতেছে যাতে এই ধরনের একটি বৈষম্যমূলক ব্যবস্থাপনা উইথড্র হয়। এবং এই আন্দোলনে তারা এত স্বতঃস্ফূর্ত, এটা আমরা সবাই দেখেছি। এবং আমরা যে অনেকে কথা বলছি যে, বা ভাবি নয়ন ভাই আমাদের বিশেষ পরিচিত, তো উনিও কথা কিছু বলছেন। তারা কি বলতেছে, এবং আমি গতকালকে এই যে প্রাইম মিনিস্টার যে সাংবাদিক সম্মেলন করেছেন, ওই সময় যে কোনোভাবেই হোক আমি টিভির সামনে ছিলাম, আমি পুরোটা শুনেছি। কষ্ট লেগেছে, কষ্ট তো অবশ্যই লেগেছে। এত অবহেলা করা, এত আন্ডারমাইন করা, এবং এরা ছোট মানুষ, এরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ, যদি না আবেদ আলীরা মাঝখানে না আসে না। তো সুতরাং ওরা কি বলতেছে, এইটার সাথে সাথে কেউ বলে দেওয়া লাগে না, এই স্বতঃস্ফূর্তভাবে তারা বাইর হয়ে বলতেছে। স্লোগানগুলা কি আপনারাও জানেন, যেহেতু রাজনৈতিক কর্মী হিসেবে আমরাও জানার শোনার চেষ্টা করেছি। বলছে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে সরকার সরকার। সুতরাং ওনারা যে নিজেদেরকে রাজাকার বলতেছে, এটা কিন্তু না, এটা বুঝতে তো খুব
বুদ্ধিমান হওয়ার দরকার নাই, যে কোনো হাদা গঙ্গারামও এটা বুঝবে। আর কেন আমরা এই কোমলমতি শিক্ষকদের এটা বিবেচনায় না এনে আমরা এইভাবে ছাত্রদের আমরা তাদের বললাম, এবং সবাই মন্ত্রীরাও কথা বলেন। কালকে দেখছি আমাদের ওই যে নতুন তথ্য প্রতিমন্ত্রী সাহেবও রাত্রে 12টার সময় এখানে গেছেন না। তো সুতরাং আমরা মনে করি যে তারা সত্যিকার অর্থেই তাদের এই সাহসের জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। তাদেরকে এইভাবে অবমূল্যায়ন করে যে বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন, দেখেন, কিন্তু তারা বলে না যে কে বলেছে প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা বলেছে, এটাও বলে না। তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। আমরা হতবাক হই এরা কিন্তু ওরা নিজেদেরকে রাজাকার বলছে। প্রাইম মিনিস্টার বলছেন, আমি শুনছি যে রাজাকার বলতেছে, রাজাকার কি, 71-এ কি, এগুলা আমি কেন? তারা তো অভিমানের থেকে বলছে, এবং তারা বলছে আমরা চেয়েছিলাম অধিকার, হলাম আমরা রাজাকার। তারা তো এটাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে অভিমানের সাথে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করি এটাকে। এবং আমরা মনে করি যে তাদের যেভাবে তাদেরকে লাঠি সোটা, পিস্তল, বন্দুক দিয়ে ছাত্রীদেরকেও প্রহার করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা সম্ভব না। সো আমি আসছি আবার আপনার কাছে যে আপনি বলবেন। আমরা এর মাঝখানে শিক্ষকদের কিছু আন্দোলন দেখলাম, মোটামুটিভাবে এখন ধারণা করা হচ্ছে যে শিক্ষকদের আন্দোলনটা হয়তো ম্যানেজড বা দুই পক্ষে একটা সমঝোতার মধ্যে পৌঁছে। কিন্তু এই কোটার আন্দোলনটা এর আগেও 2018 সালে একবার হয়েছে এবং বেশ বড় আন্দোলন হচ্ছে, তখন আন্দোলন প্রেক্ষিতে বাতিল করে দেওয়া হচ্ছে। সো এটা কিভাবে রিজলভ করা যায়? মানে আপনি তো ওনার কথার প্রেক্ষিতে বলবেনই, আমি একটু এর সমাধানটা কি আসলে সেটা একটু ধন্যবাদ। যে কথাটি ভাইয়া বলছিলেন যে মেধার ভিত্তিতে সবাই চাচ্ছে, হ্যাঁ ওরা মেধার ভিত্তিকই চায়, কিন্তু এই যে কোটাটা কিন্তু মেধার বাইরে না। আপনার যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, তারপরে রিটেন হচ্ছে, একটা তো পাস মার্ক আছে, পাস করার পরে সেখান থেকে একটা কোটা হচ্ছে। হ্যাঁ, আমরাও জানি, তারাও জানে, কিন্তু জ্ঞান দেওয়ার দরকার নেই। যারা মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্সে যেটি বলছেন, তিনি কিন্তু এটা বলছেন যে যারা এই গতবার যে কোটার আগের পরীক্ষাগুলো হলো, যে কোটার বাইরে, কোটা সরকার যেটা বন্ধ করে দিল, বাতিল করে দিল, তখন মাত্র 2 জন মেয়ে ফরেন মিনিস্ট্রিতে, ফরেন সার্ভিসে 2 জন মেয়ে আসতে পারছে, আর 4 জন মনে হয় পুলিশে আসতে পারছে, মানে মেয়েরাও আসতে পারছে না। এখন এই দেশটি তো নারী পুরুষ সবার সম্মিলিতভাবে এগুবে। এখন নারীরা, আপনি জানেন যে অনেক পিছিয়ে আছে নারীরা। যখন পুরুষ ঘর থেকে বেরিয়েছে, তারা কাজে যোগ দিয়েছে, তারা লেখাপড়া করেছে, নারী অনেক পরে ঘর থেকে বেরিয়েছে, নারীর শিক্ষা অনেক পরে হয়েছে। এখন এই কোটা প্রথা আছে বলেই কিন্তু নারীরা এখন অনেক দূরে গিয়েছে। আপনি দেখেন যে সচিবালয়ে মেয়েরা, আকাশে, বিমানে, তারপরে এয়ারফোর্সে, যেটা বলছি নৌবাহিনী, বিমান বাহিনী, স্থল বাহিনী, যাই বলি না কেন, তো সব জায়গায় মেয়েরা আছে। মেয়েরা কিন্তু প্যারাশুটার হিসেবেও মেয়েরা আছে, মেয়েরা বিমান চালাচ্ছে। তো এখন এগুলো কিন্তু মেয়েদেরকে একটু সুযোগ দিয়ে, কোটা দিয়ে এগিয়ে নিয়ে আসার ফলে, কারণ একটা দেশকে যখন এগুতে হবে তাকে কিছু কিছু জায়গায় সুবিধাগুলো দিতে হবে। এটা আমাদের সংবিধানে এই কথাটা আছে। এবং আমরা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলি, না শোনেন, ক্ষুদ্র শেষ করতে দেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা যে বলা হয়েছে, সেটাও কিন্তু এই কোটার মাধ্যমে তারাও এগিয়ে আসছে, মানে তাদেরও যাতে আসতে পারে। তো এর আগে কিন্তু জেলা কোটা ছিল, তো জেলা কোটাটা যখন অনেক বিভিন্ন জেলা থেকে মোটামুটি আসছে, বিসিএস ক্যাডারে আসছে, এখন জেলা কোটাটা হয়তো নাই। জেলা কোটাটা ওই কোটা সিস্টেমের মধ্যে জেলা কোটাটা একসঙ্গে আছে, বাতিল তো বাতিলই, আচ্ছা সবই বাতিল। কোটা যেটা আপনি বলেন যে বাতিল করেছেন, তো গভর্নমেন্ট মানে প্রধানমন্ত্রী এটা বলেছিলেন, কারণ যখন এর আগের আন্দোলনগুলো হলো, আন্দোলনে তারা বারবার যে কোটা প্রথা বাতিল, তিনি তখন কিন্তু এটা বাতিল করেছেন। ওকে, তোমরা সেটা চাও না মেধার ভিত্তিতে, ওকে আসো, কোটা প্রথা বাতিল। এবং সেটা কিন্তু যখন মুক্তিযোদ্ধাদের পক্ষে এটি আদালতে যাওয়া হলো, তখনই তো আদালত সেটি রায় দিল, যে কোটার পক্ষে রায় দিল। সরকার কিন্তু এখানে কিছু করার নাই, সরকার কিন্তু তাদের কথা মানছে এবং মেনে তারা এটা বাতিল করেছে। বাতিল করার পরে এটা যখন কোর্টে গেছে এবং কোর্টে যে রায়টা হয়েছে, তখন তো সরকারের কিছু করার থাকে না। এটা কিন্তু সরকার,
এইটা তো মানে একটা বেক কথা যে কোর্ট প্রতিষ্ঠিত আপনাদের, সত্য। হ্যাঁ আপনি যদি বলেন কোর্ট আপনাদের সব আপনাদের, সেটা অন্য তা তো কথা। অবশ্যই। হ্যাঁ, এটা আপনারা বলতেই পারেন। আপনারা যখন রাজনীতি করবেন না, মাঠ ছেড়ে দিবেন, নির্বাচনে যাবেন না, সবই আপনাদের, এটা তো কিছু করার নাই। এখন হলো কি যে আমরা যখন দেখি যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল সেটা একরকম, কিন্তু মুক্তিযোদ্ধাদের অবমাননা করা কোথায় আমাকে বলেন একটু প্লিজ। না। আমি আপনার থেকে জানতে চাই যে ওনারা মুক্তিযুদ্ধকে কোথায় অবমাননা করেছেন? কোটা বিরোধী না। সামঞ্জস্যপূর্ণ কোটার জন্য না, না, ওরা যে আন্দোলন সমস্ত- হচ্ছে আমাদের স্নেহে ছাত্রছাত্রীরা সারা দেশে, তারা কোথায় মুক্তিযোদ্ধাদের অপমান করছে এটা একটু বলেন। আমি খুব ঠিক আছে, উনি শেষ করুক, আমি আসছি না, না, আপনার কাছে। এটাই আমি না না, তখন মুক্তিযোদ্ধাদের তারা তো বলছে না, আমি যে এমনি ওনাকে disturb মা, করছি, এটা আপনাকে আমি মনে করি জানতে অপমানের চাইছি। মতোই। আমরা এই মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধ না করতো, ভালো কথা তো। আমরা তো পাকিস্তানের এতে ওনারা থাকতে হতো। কোথায় মুক্তিযোদ্ধাদের অপমান করছে এটা বলেন। মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা, এটাতে একটা অপমানের আছে যে তাদের কোনো কোটা থাকতেই পারে না, থাকবে না। থাকতে পারে, আমরা সামঞ্জস্যতা- একটা দেশ, তারা বলছে যে যাদের সামঞ্জস্যপূর্ণ কোটা করেন। যাদের অর্জনে ওরা একটা অবশ্য আমরা একটা সংস্কারের দেশ, কথা বলছে, স্বাধীন বাতিল দেশ, করবার হ্যাঁ। কথা বলে না। সংস্কারের কথা বলতেছে। সংস্কার, হ্যাঁ, কোটা সংস্কার, কিন্তু তারা কোথায় অনেকভাবে অবমাননা করতেছে? তাদেরকে হেয় করা হচ্ছে, অনেকভাবে তাদের বক্তব্যে অনেকভাবে করছে তারা। 87 সনের এখন শুনেন, বাবা শেষ মার করুক তাহলে বিয়ে হয়েছে। কথা এগোবে না। ও সরি, উনি সেটা শেষ আলাদা, করুন। জি। সেটা আপনি অন্য দাবি করতে পারেন যে হ্যাঁ ভুয়া মুক্তিযোদ্ধা যারা, এটাকে যাচাই বাছাই এটা হচ্ছে। এখনো কিন্তু অনেক মুক্তিযোদ্ধাদের বাতিল করা হচ্ছে, মানে তাদের সনদ বাতিল করা হচ্ছে। এটা এই সরকার যে করছে না তা না, এই সরকারই করছে এগুলো যাচাই বাছাই এই সরকারই করছে। এখন আমার দেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেইখানে এই গভর্নমেন্ট, বঙ্গবন্ধু যে কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে। এই সরকারই কিন্তু নানানভাবে এই যে দুর্নীতিগ্রস্তদের বের করছে বা ধরছে, এগুলো কি সরকার ধরছে না? এর আগেও তার দলেরও কিছু কেউ যদি দুর্নীতি করে থাকে তাদেরও শাস্তি হয়েছে, আপনি জানেন। এগুলো আপনি পিছনে দেখলে এগুলো পাবেন যে দলের অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই দুর্নীতিদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নেয় না তা ঠিক না, তা নিচ্ছে। তো এখন আমাদের যে কোটা প্রথা যে বাতিল, সেটা তো সরকারের হাতে এখন নাই। সরকার বারবার বলছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বারবার বলছেন যেটা এখন আদালতের এখতিয়ার। এখন উনি তো এটা করতে পারবেন না। উনি কি আদালতের বাইরে গিয়ে করতে পারবেন? আদালত তো বলতেছে যে আপনারা ইচ্ছা করলে না, আদালত সেটা বলছে, সেটা আদালত কি বলছে, অবজারভেশন, সেটা অন্য কথা। হ্যাঁ, তারপরে সেটা হয়তো পরের বিষয় আসবে। কিন্তু যেই অরাজকতা তৈরি আপনি বলতে হয়েছে, চাইছেন যে সরকার আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করবে, হ্যাঁ, তারপরে কিছু অবশ্যই করবে। আদালত, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বারবার বলছেন যে এটা আদালতের এখতিয়ার, এখন আমাদের হাতে নাই। কিন্তু এই আন্দোলনটা শুধু সংস্কার বিরোধী আন্দোলন, মানে কোটা বিরোধী আন্দোলন কিংবা মেধা ভিত্তিতে চাকরি আন্দোলন কিন্তু তা না। আন্দোলন এখন নানানমুখী দিকে চলে যাচ্ছে, যেইভাবে তারা মানে এটাকে একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে সরকার রাজনীতির দিকে দেখছে। এবং সবসময়, এর আগেও কালকে আমরা মিস্টার দেখেছি। ওবায়দুল কাদের হ্যাঁ। বলেছেন যে এর মধ্যে জামাত, বিএনপি এরা সব ঢুকে না হলে পড়েছে। এরা এত সাহস কিভাবে পায় যে আমি রাজাকার, তুমি রাজাকার? এই So, কথাগুলো আছেই। না না, কখনো কোনো মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধকে তারা এটা বিশ্বাস বলে করে- নাই যে আমরা রাজাকার, বলছে কে বলেছে বলছে যে সরকার। না, সরকার। এটা কোনো ইয়ে হতে পারে, তারা চাইছিলাম- রাজাকার বলতেই পারে না। চাইছিলাম সরকার অধিকার। বললেও তারা বলতে পারে না। সরকার যদি চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এটা জি, বুঝতে so অসুবিধা হবে কেন? অনেকগুলো প্রসঙ্গ আসলো। জি, আপনি sure. আপনি আবেদ আলীর প্রসঙ্গ তুলেছিলেন এবং সরকারের দুর্নীতি বিরোধী যে জিরো টলারেন্স, যেটা প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সও বলেছেন, সেই প্রসঙ্গটা আসলো। নির্বাচনের প্রসঙ্গ মিস ফরিদা ইয়াসমিন আলোচনার মধ্যে নিয়ে আসলেন যে আপনারা সব ওনাদের দিকে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু নিজেরা তো আসলে কিছু করছেন না। নির্বাচন করবেন না, বলবেন সব আপনাদের, এটা করবেন না, ওটা করবেন না, সব আপনাদের। জি, না ঠিক আছে, দুর্নীতির কথা তো উনি বলছেন যে ওনারা দুর্নীতি দেখতেছেন। তো আমরা হতবাক হয়ে শুনি, বিক্ষুব্ধ তো সারা দেশই বিক্ষুব্ধ। উনি বলতে পারেন নাই যে আমাদের যারা কোটা সামঞ্জস্যকরণের আন্দোলন করতেছেন তারা কোথায় নিজেদেরকে রাজাকার বলতেছে আর কোথায় তারা মুক্তিযোদ্ধাদের কম সম্মান করতেছে। এটা আসলে এই জায়গাটার মূল পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, না না, আপনি শুনেন, কথা না, যখনই আপনি আবার বলবে- বলবেন না না, আপনি এই কথা যখনই বলবে যে মুক্তিযোদ্ধাদের কোনো কোটা থাকতে পারে না, এটা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা আমি মনে করি। মুক্তিযোদ্ধা তো কোটা থাকবে, নাতিদের কথা বলতেছে আর কি, নাতি পুতি। এখন তো আর মুক্তিযোদ্ধারা পরীক্ষা দিতে যাচ্ছে না, তাদের বংশধররাই নাতিপুতিরাই যাচ্ছে। হ্যাঁ, এখন তো মুক্তিযোদ্ধাদের আর সেই সুযোগ কালকে নেই। দেখলাম একজন তার ভাতিজা টাতিজা 8 জনকে এই নিজের সন্তান হিসেবে, নাতি হিসেবে
চাকরি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এগুলো সব স্বচ্ছতার মধ্যে আসা দরকার। দুর্নীতির কথা বাংলাদেশে কি বলবেন? আমি কালকে ওনার বক্তৃতা শুনছিলাম যে উনি বলতেছেন যে আমার পিয়ন, আমার গৃহকর্মী 400 কোটি টাকার মালিক, সে এবং তাকে ধরা হয়েছে। জি আচ্ছা ভাই, আমরা সবাই যদি মনে করি যে কেউ কিছু বুঝতেছে না, না এটা তো ঠিক হবে না। এবং সে হেলিকপ্টার ছাড়া চলে না, এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমরা যাকে বিতর্কিত বলি, তিনি বলতেছেন না। তো 400 কোটি টাকা পিয়ন, গৃহকর্মী 400 কোটি টাকা কামায় ওনার ওইখানে থাকে, ওনারা বলতে পারেন না। আরে ভাই, 20-50 হাজার টাকা কামানো তো সাধারণ মানুষের জন্য অনেক কষ্টের। সে 400 কোটি টাকা, এবং এটা নিজে প্রধানমন্ত্রী বলতেছেন। পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের বক্তব্য যদি অন্য কেউ বলতো, তাহলে ওই প্রধানমন্ত্রী অবশ্যই পদত্যাগ করত। এই লায়াবিলিটিটা কার উপরে যায়? সে কি একজন, আপনার গৃহকর্মী বা আমার গৃহকর্মী কি 400 কোটি টাকা না 2000 টাকা তো কামাইতে পারবে না? সে তো কামাইছে প্রধানমন্ত্রীর গৃহকর্মী হিসাবে। আপনারা কোথায়? আপনারা অবশ্যই এটার জন্য লায়াবল, এবং আপনারাই সুযোগ দিয়েছেন। ওইখানে ওই পরিবেশ বিদ্যমান আছে বলেই তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে। তিনি তো এটা বলছেন। আমি বলি, 400 কোটি টাকা একদিনে কামানো যায় নাই, বছরের পর বছর। তো একজন প্রধানমন্ত্রী যেই দেশেরই হোক, উনি বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিভিন্ন দেশের যত এদের ওনাদের কড়ার নজরে থাকে। সুতরাং এটা প্রচ্ছন্ন ইঙ্গিতে ওইখানে পরিবেশটা এরকম। শত শত কোটি টাকা কামানো যাবে আশেপাশে থাকলেই, ওইখানে পরিবেশটাই এরকম। আপনি বেনজিরের কথাই দেখেন না কেন, ইলেকশনের সময় বেনজিরের কত ধমকি আমরা শুনেছি, হুমকি ধমকি আমরা শুনেছি, পলিটিক্যাল বক্তব্য শুনেছি। এই ভদ্রলোকের শত শত হাজার হাজার কোটি টাকা। তিনি র্যাবে ছিলেন, তিনি পুলিশের আইজি ছিলেন, তখন ওনারা কোথায় ছিলেন? দেশটা তো ওনাদেরকে তারা আনে, এই জন্য তারা এগুলা করে, মনে করে যে আমরা এগুলা করার জন্য লাইসেন্স প্রাপ্ত। অনেক এমপি নেতারা সরকারের থানাতে এসআইকে ফোন দিলেও বলে যে আরে ভাই, আপনাদেরকে আমরাই আনছি। মানে সিচুয়েশনটা লাইক দ্যাট। সুতরাং দেশটাকে চরম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন। সেনাবাহিনী প্রধান নিজের পাসপোর্ট ছাড়া প্রাইভেট সার্ভিস পাসপোর্ট দিয়ে ঘুরে বেড়ান, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন। এগুলো তো লুকানোর বিষয় না। তো তারা যে ফ্ল্যাট বানাইছেন, রিসোর্ট বানাইছেন, সব তো প্রকাশ্যে সারা দেশব্যাপী, সেনাবাহিনী প্রধান, আইজিপি দুইজনেই করছেন। তার ভাইরা সেনাবাহিনী প্রধান না, তার ভাইদের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে। জি জি, তার ভাইদের তো করছেন, তার ভাইরা যাই হোক, এগুলো সবাই কাহিনী সবাই জানেন। তো কোথায় নিয়ে গেছেন দেশটাকে? সুতরাং আমরা মনে করি এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেতে হবে। এগুলা ওনারা মানে বাংলাদেশকে এবং বাংলাদেশের সকল অধিকার পদদলিত করে ওনারা যেভাবে আছেন এবং হাসতেছেন, কথা বলতেছেন, এগুলো হচ্ছে হায়নার হাসি। এবং বাংলাদেশের বুক এই যে হাজার হাজার কোটি টাকা, এগুলো কার টাকা? আমার ওই শ্রমিকটি যখন সারাদিন কাজ করে 400-500 টাকা পায়, ওইখান থেকে যে বিস্কিট কিনে, আটা কিনে, চিনি কিনে, ওইখান থেকেও সে ট্যাক্স দেয়। হাজার কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এইরকম ভয়াবহ লুটপাট করবেন, আবার জাতির সামনে মুখ দেখাবেন। নিজের পরিবারের সামনে মুখ দেখানো তো কঠিন, উচিত না যদি মানুষ হয়ে থাকেন। সুতরাং অবিলম্বে আপনারা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন, এবং যে আন্দোলন চলছে এই ভোটাধিকারের মাধ্যমে জনগণ তার পছন্দ মতো সরকার বেছে নিবে। একটি জবাবদিহিমূলক সরকার হলেই কেবল এই সমস্ত অনাচার বন্ধ হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আপনি যে দুর্নীতির কথা বলবেন, বিএনপির সময় কি দুর্নীতি হয় নাই?
বিএনপির সময় দেশ তিনবার আমি যেগুলো বলছি এগুলো বলেন। এগুলাই তো কথা, মানে দুর্নীতি। আমি তো প্রথমে যে কথাটা বললাম, এই দেশের মানুষের দুর্নীতি, আপনার 400 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বীকারোক্তি যে তার পিয়ন এই কাজটি করেছেন এবং সেটা তিনি ধরেছেন, হ্যাঁ, এবং তার শাস্তি হবে। ধরেছে, তিনি জানেন এবং জানেন পরে তাকে বের করে দেওয়া হচ্ছে, তার শাস্তির জন্য আপনারা রেডি আছেন। দেখেন তার শাস্তি হচ্ছে ছাগলে ধরে মতিউর, এবং কোত্থেকে ধরে ছাগলে ধরে বলে কোনো কথা নাই। ছাগলে ছাগলে ধরে না। এখন ছাগল না কিনলে তো মতিউরও ছিল না, ছাগল না কিনলে মতিউর বের হয়ে যাবে, এটা ঠিক না। ট্যাক্সেস অ্যাপিলেটের চেয়ারম্যান সারা বাংলাদেশের ট্যাক্সেস অ্যাপিলেট কমিশনের চেয়ারম্যান, সে চেয়ারম্যান। কিন্তু একটার পর একটা তো দুর্নীতি ধরছে। কে ধরছে? আপনারা ধরছেন, এই সরকারই ধরছে, এই সরকারই ধরছে। বিএনপি কোনো কাজের কথা বলে সবাই ধরা পড়বেন না, না, হ্যাঁ, সবাই ধরা পড়বে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলছে, সবাই ধরা পড়বেন এবং যিনি ভয়ঙ্কর বিপর্যয় ঘটবে, উনি কাউকে ছাড় দিবে না, উনি তো বলছে। এবং উনি যেটা বলছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গৃহকর্মীকে ছাড় দেন নাই, না ছাড় দেন, সুযোগ দিয়েছেন শত কোটি টাকা কামানোর। আপনি যদি এটা বলেন তাহলে তো প্রধানকে সুযোগ দিয়েছেন, হ্যাঁ, এটা বলতো না যে আইজিকে সুযোগ দিয়েছেন, উনি 100 কোটি টাকা তিনি কামিয়েছেন, তাহলে উনি বলতো না একদিনে কামাইতে পারছে। আচ্ছা ভাই বলেন, একদিনে কামানো সম্ভব? একদিনে না কামান, আপনি চিন্তা করেন, আপনার বাসায় গৃহকর্মী আসে না, উনি না দেখলে বললো কেন বলেন? উনি দেখছে বলেই তো। আজকে শুনেন, বেনজির, আপনি বলতেছেন বেনজির আইজি র্যাবের প্রধান ছিল, আইজিপি ছিল, সব ছিল বেনজির বাড়ি, আপনার বাসার গৃহকর্মীটা, কিন্তু বেনজিরকে কি ছাড় দেওয়া হয়েছে? না, বেনজিরকে কি ছাড় দিছে? ছাড় দেয় নাই তো বেনজিরকে। এখন বেনজিরও ধরা পড়ছে, আপনি মতিউরও ধরা পড়ছে, এবং মতিউরের যে সমস্ত হিসাব আপনার, এটা গভর্নমেন্ট যদি না চায় সেটা কি বের হতো কখনো? কেউ আপনার এমন না যে বিএনপি তার একটি ইনভেস্টিগেশন টিম বানিয়েছে, তারপরে তারা এই দুর্নীতিগুলো প্রকাশ করেছে। তারা করেছে? তারা তো কিছু করে নাই। না, কিন্তু বস্তুত বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রগুলোতে সূত্র ধরে। না, সূত্র ধরে যাই, সূত্র ধরে সরকার করে না। অধিকাংশ ক্ষেত্রেই খবরটা প্রথম বেরিয়েছে। ঐকান্তিক ইচ্ছা না থাকলে এই জিনিসগুলো বের হতো না। এগুলো সরকারের ঐকান্তিক ইচ্ছা না থাকলে এইগুলো কামানো যেত না। না, কামানো যেত না, সেটা কামানো তো এক আবেদ আলী, সে বিশেষ শুনেন, আবেদ আলী কার সময়? আমি তো হতবাক। না, না, আপনি এটা কোন মুখে আপনি এটা বলছেন? আবেদ আলী, না, 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 কোন বিচারপতি আপনাকে শুনতে হবে কিভাবে বসে আছে? আবেদ আলী কার ড্রাইভার ছিল আপনি এটা আগে জানেন? আপনি তো বলে দিলেন আবেদ আলী। আবেদ আলী তো আওয়ামী লীগের সময় আসে নাই। আবেদ আলী আমার ড্রাইভার ছিল, ঠিক আছে, খুশি হয়েছেন আপনি? না, এটা কোন ল্যাঙ্গুয়েজ হতে পারে, আবেদ আলী আমার ল্যাঙ্গুয়েজ এটা না। আবেদ আলী আপনার ড্রাইভার ছিল। আবেদ আলী যখন ছিল তখন বিএনপির সময় 2001-2 সময় আপনি ভুল বোঝাইতে পারবেন না। না, আচ্ছা ঠিক আছে, উনি বলুন, ওনাটা শেষ করুক, আপনার সময় আপনি বলবেন। হ্যাঁ, আপনি তো এখানে টকশোর ল্যাঙ্গুয়েজ বলতেছেন না। ওনার সময় উনি শেষ করুক, তারপর আপনি আবেদ আলী তো 2001-2 সালে তখন চেয়ারম্যান কে ছিলেন? তখন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বিএনপির সময়, এটা তিনি সেই সময়ের আবেদ আলী ড্রাইভার ছিলেন। তারপরে এখন এসে সরকার, এটা আবেদ আলী তো অনেকদিন আগে রিটায়ার করছে, চলে গেছে, তার চাকরি চলে গেছে এখান থেকে, কিন্তু আবেদ আলীকে এই সরকারই বের করছে। এবং এই যে টিম, তার সাথে কারা কারা জড়িত কি, এই সরকারই বের করছে। আপনি দেখেন একটার পর একটা এই সরকারই কিন্তু এই দুর্নীতিগুলো খুঁজে বের করেছে। এবং যেটি আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দুর্নীতিগ্রস্ত যারা, তারা কেউ ছাড় পাবে না, এবং সেটি তো আমরা দেখতে পাচ্ছি। এখন আপনারা যদি এসে গলাবাজি করেন টকশোতে, আপনাদের তো বাস্তবে দেখি না গলাবাজি, শুধু টকশোতেই। আপনারা যখন ইলেকশন আসে তখন আপনাদের কোনো কিন্তু তখন বলেন আমাদেরকে করতে দেয় না, কাজ করতে দেয় না, আমরা নামতে দেয় না। এটা সমস্ত দেশে, সমস্ত জায়গায়, মানে সমস্ত দেশে কি বলেন, মানে খুব আরামে কেউ রাজনীতি করে না, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে। বিএনপির সময় কি আওয়ামী লীগের দরজা অফিস তালা দিয়ে দিয়েছিল, সেটা কি ভুলে গেছেন? আওয়ামী লীগ কি সেই দরজা ভাঙে ঢুকে নাই? তারা ঢুকছে, তখন তারা তালা দিয়ে দিয়েছিল। তো তখন তারা ঢুকতে পারছে। আওয়ামী লীগ, হ্যাঁ, আপনার পরামর্শ কি করা উচিত আমাদের? আপনাদের রাজনীতি করতে হবে, আপনার মাঠে আসেন, আপনারা জনগণের কথা নিয়ে মাঠে কথা বলেন। আপনাদের তো কোনো ইস্যুভিত্তিক কোনো কথাও শুনি না আমরা। আরামে রাজনীতি করলে হবে না, এটা হচ্ছে মূল কথা। রাজনীতিটা করতে হবে, রাজনীতিতে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিচ্ছেন না আপনারা। যখনই ইলেকশন আসে আপনাদের তখন নমিনেশন বাণিজ্য শুরু হয়ে যায়। একবার ওকে দেন, একবার একে দেন, এগুলো আপনারা জানেন, আপনারাও জানেন। তার নমিনেশন, একবার তারটা ক্যান্সেল করেন, আরেকজনকে আনেন, একে দেন, একে শেষ মুহূর্তে তারটা বাতিল, এই সেই,
এগুলা করেন, টাকা পয়সা। আমি একটু প্রসঙ্গ পাল্টাই, আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই সময় আলোচনা, সেটা হচ্ছে দেশের অর্থনীতি। অনেকদিন ধরেই আলোচনা আছে এবং সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী ভারত এবং চীন সফরের পরে অনেকগুলো প্রসঙ্গ সামনে এসছে। তো কিছু জবাব প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সও দিয়েছেন। আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি ভিজিট দুটোকে কি দেখেন, এখানে বাংলাদেশের জন্য প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়গুলো কি আছে, ছোট্ট করে যদি বলেন। আমি আবার চীন আমাদের প্রতিবেশী দেশ, চীন আমাদের বলবো যে উন্নয়নের অংশীদার, আমাদের অনেক কাজে তারা সহযোগিতা করছে। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল যেটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পররাষ্ট্রনীতিটি করেছিলেন, সেইখানে যে কথাটি ছিল যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবার সঙ্গে সেই বন্ধুত্ব রেখেই কিন্তু এগুচ্ছে। অনেকে হয়তো বলেন যে তারা ভারতের সাথে এই সম্পর্ক, চীনের সাথে এই, কিন্তু তার কিন্তু কোনো ভারতের দিকেও তিনি ঝুঁকছেন না, তিনি চীনের দিকেও ঝুঁকছেন না। আমি মনে করি যে তিনি তার যে নীতি, যে পররাষ্ট্রনীতি, সেই অনুযায়ী এবং বাংলাদেশের উন্নয়নে যারা অংশীদার, যারা উন্নয়নে সহযোগিতা করবে, সেভাবে তিনি এগুচ্ছেন। এবং কিছুদিন আগে আপনি দেখেছেন যে তিনি ভারত সফর করে এসেছেন, তারপর পরই তিনি চীনে গেছেন। এবং এই সফরটি আমি অত্যন্ত কূটনৈতিকভাবে এটি আমি মানে ইতিবাচক, ইতিবাচক একটি সফর হিসেবে দেখতে চাই। তারপরে যদি অর্থনৈতিকভাবে আপনি বলেন যে চীনের সঙ্গে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি আছে, সেগুলো মেটানোর একটা উদ্যোগ হয়েছে। 20টি সমঝোতা স্বাক্ষর হয়েছে, 4টি চুক্তি হয়েছে। তো এগুলো সবকিছু কিন্তু আমাদের এমনি মনে করেন যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে অর্থনৈতিক সংকটের কথা অনেকদিন ধরে অর্থনীতিবিদরা বলছেন এবং সমাজের বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছে, সেটা কি সমাধানের দিকে এগুচ্ছে বলে আপনি মনে করেন? বা অনেকেই মনে করছিলেন যে চীন গেলে হয়তো একটা বড় বাজেটারি সাপোর্ট পাওয়া যাবে, সেটা যেহেতু হয় নাই, সংকটকে আরো গুরুত্ব হবে না, এটা সামাল দেওয়া যাবে বলে মনে করেন? না, আমি অবশ্যই মনে করি যা কিছু হয়েছে বাস্তবসম্মত। হয়তো বড় বাজেটারি সাপোর্টের বিষয়টা যদি বলেন, এখন অনেকগুলো বিষয় তো থাকে এখানে, লোনের বিষয়টা থাকে, যেটা পরিশোধের বিষয়টা থাকে। শ্রীলঙ্কায় আমরা যেটা দেখছি, অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার শুরু করে দিয়েছে, অনেক বেশি লোন নেওয়া। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি যে খুবই দূরদর্শিতার সঙ্গে তিনি যে বিষয়গুলো করেছে, মানে হ্যান্ডেল করেছেন, খুব বেশি বড় অঙ্কের টাকা তিনি নেননি, এটাও ঠিক। যে এটাও আবার শোধ দেওয়ার বিষয় থাকে, ফেরত দেওয়ার বিষয় থাকে, এইগুলো না করে তিনি যে আমাদের যে অর্থনৈতিক, হ্যাঁ, যেটা অস্বীকার করার কিছু উপায় নেই, যে অর্থনৈতিক কিছু সংকট আছে, তো এগুলো সমাধানের মানে ধীর গতিতে যাতে এগুলো সমাধান হয়, সেভাবেই তিনি কিন্তু চুক্তিটি করেছেন। মানে সফরের যে অন্যান্য বিষয়গুলো আলোচনা হয়েছে, বা যে অনেকেই বলে যে বড় অঙ্কের টাকা তো নেওয়াটাই বড় ব্যাপার না, এটা আমি কতটুকু আমার এই সংকটটা সমাধানে কতটুকু এগুবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি মনে করি যে এটা একটি সুষম একটা উপায় আর কি, ব্যালেন্স হয়েছে। মিস্টার কলিমুদ্দিন আহমেদ, এই প্রসঙ্গে আপনি আপনার মতামত রাখবেন। আমি খালি একটু যোগ করে দিই যে ভারতের সঙ্গে তো আমাদের পানি নিয়ে একটা সমস্যা দীর্ঘদিনের, 54টি নদীর পানি হিস্সা বা বন্টন নিয়ে, এর মধ্যে তিস্তা প্রকল্প বহু আলোচিত, এবং এই প্রকল্পের মধ্যে পানির হিস্সার প্রসঙ্গ বা বাংলাদেশের অংশে একটা রিজার্ভার করার প্রশ্নে চীনও জড়িয়ে পড়েছে, এবং সেটি নিয়ে প্রধানমন্ত্রী তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দুদিকেই ওপেন রেখেছেন, তবে তিনি চান যে ভারত এটা করুক। কিন্তু আমার প্রশ্ন, যেহেতু আপনি সিলেট অঞ্চলের, সুনামগঞ্জ অঞ্চলের মানুষ, এবং বন্যাসহ এখনও বন্যার মধ্যে আছে ওই অঞ্চলের মানুষ, দেশের বন্যা পরিস্থিতি এবং তার সঙ্গে এই যে পানির হিস্সা বা পানির সম্পর্কটা আপনারা কিভাবে ওই অঞ্চলের মানুষ নেন সেটা একটু, এবং সেখানে সরকার আসলে কতটা কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে আপনারা মনে করেন সামগ্রিকভাবে পরিস্থিতি মোকাবেলায়? ধন্যবাদ জিলু ভাই। চীনের সাথে যে সফর, এটা আমরা লক্ষ্য করেছি যে, এবং এই অ্যানালাইসিসটা বিভিন্ন ধরেন সরকারের বিভিন্ন মাধ্যমগুলো কথা বলেছে, এবং ভারত বা আরও বড় মিডিয়াগুলো এটার বিশ্লেষণ দিয়েছে, এবং সবার বিশ্লেষণ এটাই যে আমাদের এই সফর আমাদের জন্য, আমাদের দেশের পক্ষে কোনো সুফল বয়ে নিয়ে আসতে পারে নাই। 11টা সমঝোতার মধ্যে আমি শুনেছি সবগুলো সমঝোতার স্মারক কি কি, 20টা-21টার মতো, 21টা, এগুলো সবগুলোই আমি শুনছি। এবং এর মধ্যে আমাদের কোনো অর্জন নাই, বরঞ্চ আমরা যেটা সবাই বলেন আর কি, যে বাজেটারি সহযোগিতার জন্য যে
আশা ছিল, যেটা নিয়ে উনি গেছিলেন, যা পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবং একটা আন্তর্জাতিক গণমাধ্যমের বক্তব্য হচ্ছে কূটনৈতিক ধমকও দেওয়া হয়েছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমরা মনে করি যে এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং এক ধরনের অসম্মানজনক অবস্থান তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করেন। এটা হয়তো কেউ পক্ষে থাকবেন, কেউ বিপক্ষে থাকবেন। বাট এখানে আরেকটা ইস্যু যেটা আলোচনার মধ্যে আসেনি, সেটা যে চীন রাজনৈতিকভাবে বাংলাদেশকে তার পাশে দেখতে চেয়েছে, যে কারণে হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা অত হয়নি। কিন্তু এটাও তো আমাদের রাজনীতিকদের সিদ্ধান্ত নিতে হবে যে রাজনৈতিকভাবে বাংলাদেশ আসলে কোন দিকে থাকবে। কারণ এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে চীন, ভারত বা পশ্চিমা গোষ্ঠী, এগুলো এক ধরনের রাশা, এই পক্ষ আসলে একভাবে বেছে নিতেই হবে, অন্তত তুলনামূলক বিচারও হলো নিতে হবে, সবার সঙ্গে বন্ধুতা রাখবার পরেও। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের জন্য বর্তমান অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা আপনি বলছেন। এমনকি মায়ানমারের সাথে আমাদের কি হবে, কাদের সাথে হবে। তো এটা দেখেন, এটা খুবই জটিল। যেমন চীন থেকে ঘুরে এসে কালকে প্রাইম মিনিস্টার বলতেছেন যে এটা চীনও আগ্রহ দেখাইছে তিস্তা প্রকল্পের কথা, তবে এটা ভারতকে দিয়েই করাই ভালো। তো সুতরাং টেন্ডেন্সিটা একটু বোঝা যায়। তবে এই সমস্ত কিছুর সমাধানের মধ্যে হয়তো বলবেন যে আপনারা আবার সেই কথা বলছেন। আসলে দেশে যদি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার না থাকে, তখন সেই সরকারের বার্গেনিং পাওয়ার থাকে না। তখন কি করলে কে খুশি থাকবে, এই ধরনের পরিস্থিতি চলে আসে। সুতরাং আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে বাংলাদেশে, আমি অবশ্যই জনপ্রতিনিধিত্বশীল সরকারের পক্ষে, অবশ্যই ভালো নির্বাচনের পক্ষে, কিন্তু বাংলাদেশে অতীতে যারা জনপ্রতিনিধিত্বশীল ছিলেন, অতীতে ছিলেন, আওয়ামী লীগও ছিল, আপনারাও ছিলেন, বা অন্য পার্টিও ছিল, যে কোনো ধরনের নির্বাচনের মধ্য দিয়ে, তারা কি বাংলাদেশের পক্ষে যথেষ্ট বার্গেন করতে পেরেছিলেন বা করেছেন বলে এরকম কোনো না, কাঙ্ক্ষিত মাত্রায় বার্গেনিং করতে পারছে বলে মনে হয় না। কিন্তু এটা যদি ধারাবাহিকতা থাকতো, একটা দেশের শক্তি তো হচ্ছে তার জনগণ। আমাদের মতো দেশে একটা দেশের শক্তি হচ্ছে তার জনগণ। তার জনগণের সাপোর্ট থাকলে এগুলো অনেকাংশেই ক্রমান্বয়ে, নাকি ক্ষমতায় গেলে কেউই আসলে জনগণকে মাথায় রাখেন না, যেমন আপনার অভিযোগ করেন, ওনারা রাখেন নাই বা আপনারা রাখেন নাই। মানে আপনাদের সময় মনে আছে, আপনারা যখন ক্ষমতায়, আমরা টেবিলে যখনই আলোচনা করতাম, উইনার্স টেকস অল, যদি এটা মনে না রাখে আমরা বা ওনারা বা যারাই হোক, এটা একটা ভুল। উইনার্স টেক অল এরকম একটা প্রবণতা, ক্ষমতায় গেলেই সব আমাদের। কিন্তু এটা সঠিক না, এবং এখান থেকে বের হয়ে আসা উচিত বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলো। এটার সাথে আমরা একমত। আর যে তিস্তার পানি, এখন আমি কালকে শুনে দেখলাম যে তিস্তার পানি দেয় না তারা, হ্যাঁ, তাদেরকে এই কাজটা দিতে হবে। যাই হোক, এগুলো অনেক গভীর বিশ্লেষণের বিষয়। আমরা মনে করি যে এই দুর্বল জনগণের সঠিক প্রতিনিধিত্ব যারা করে না, অবৈধ সংসদ, যারা ডামি নির্বাচনের মাধ্যমে এসেছে, তাদের পক্ষে পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র বিষয়ক যে বার্গেনিং বা যে অবস্থান, এটা করার সুযোগ অনেক কম। আর আমরা যেটা বন্যা বান আসছে, এটা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে গত 22 সন থেকে একটা ভয়াবহ দৃশ্য পরিলক্ষিত হচ্ছে, যেটা আপনারা ঢাকা বসেও জানেন। 2 দিন 3 দিন বৃষ্টি হইলেই সিলেট এবং সিলেট জেলার সুনামগঞ্জ পাশাপাশি মৌলভীবাজারের একটা অংশ, প্রথম রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যায়, রাস্তার উপরে অনেক পানি হয়, 7 ফুট 8 ফুট 10 ফুট, সাধারণ মেইন রাস্তাগুলো। তার পরবর্তীতে ঘরে পানি ঢুকে একতলা পর্যন্ত পানি বিচ্ছিন্ন হয়ে যায়, এবং গ্রামাঞ্চলের সকল গ্রামগুলা বানের তলে ভাসিয়ে যায়। এখন এটা হঠাৎ করে কেন হচ্ছে? সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত তো বৃষ্টির অঞ্চল, বৃষ্টি হবে, কিন্তু কেন হয় আপনারা কি মনে করছেন সেটা ছোট করে বলেন, আমি ওনার কাছে যাব। এখন সবাই এটা মনে করতেছে যে কিশোরগঞ্জে যে অষ্টগ্রাম নিকলি যে সড়ক, 40 কিলোমিটার সড়ক, এই 40 কিলোমিটার সড়ক তারা অল ওয়েদার সড়ক করেছেন। এই 40 কিলোমিটার সড়কে হাইড্রোলজিস্ট যারা, এবং ডক্টর আইনুল নিশাত সাহেবেরও বক্তব্য, উনি বলছেন যে ওনার অনেক ছাত্র, এই সমস্ত বড় বড় ইঞ্জিনিয়ার, ওনারাও সকলেই একমত যে 10% ওপেনিং রাখতে হবে। মানে 40 কিলোমিটার হয়তো পয়েন্টের এদিক সেদিক থাকতে পারে, এর মধ্যে 10 কিলোমিটার থাকতে হবে ওপেনিং, ব্রিজ কালভার দিয়ে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন আছে 0.8%, দ্যাট মিনস একও না,
সুতরাং এই কারণে এই ভয়াবহ সমস্যার সৃষ্টি হচ্ছে। এইবারকার কিছুদিন আগের বৃষ্টিতে এই সড়কের এই পাশের এবং তার ওই পাশের পানির উচ্চতার ব্যবধান ছিল 7.5 ফিট। আমরা মনে করি সিলেট, সুনামগঞ্জ সহ সরকার যেই হোক, সিলেট, সুনামগঞ্জ সহ এই বিশাল অঞ্চলের সাধারণ মানুষ, কৃষক সকলকে বাঁচানোর জন্য অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার। আচ্ছা, আমি বলতে চাই যে উনি যে কথাগুলো বললো যে এই সরকারের বার্গেনিং পয়েন্ট নাই ডামি নির্বাচনের মাধ্যমে, আপনি বললেন, আপনি যে ডামি নির্বাচনটা বললেন, নির্বাচন তো বাইরের দেশগুলো আসছে, পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনে বিজয়ের পরে সমস্ত রাষ্ট্রদূতরা গিয়ে তার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং সবার সঙ্গে যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, প্রেস ক্লাবের প্রেসিডেন্টের বিষয় তো আমি তো আমার কথা বলতেছি, তাই না? আপনারটা বলেন, ওনারটাই বলছি। প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, আপনাকে মনে রাখতে হবে কেবলমাত্র আপনি আওয়ামী লীগের না না, সেটা আমি যা সত্যি তাই বলতেছি, উনি ওনারটাই বলছেন। হ্যাঁ, আমি আমারটাই তো বলছি, আমি আরেকজন, আমার ভূত এখানে আসে না, এখানে কার ভূত আমার মধ্যে আসে না, আমি আমার মতোই বলছি। তো এই নির্বাচনের পরে সমস্ত বাংলাদেশের যে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা নিজেরা গিয়ে দেখা করেছেন, ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য সকল দেশে, আপনি এটা ভালো করেই জানেন যে এই সরকারের সঙ্গে কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। আপনি যদি আমেরিকার কথাও বলেন, তারাও বলেছে, যারা এর আগে নানান টাল বাহানা করেছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বঙ্গবন্ধু কন্যা বলেই তিনি কারো কাছে মাথা নত করেননি। উনি কোনো হুমকি দমকিরে ভয় পায় না। হ্যাঁ, উনি কোনো হুমকি দমকিরে ভয় পায় না, না, উনি মানুষের জন্য কাজ করতেছে বলে আজকে আপনি যে মেট্রো রেল, আপনি দেখেন মেট্রো রেলে যে সুবিধাগুলি ভোগ করছেন, আপনারাই উঠেন, আপনারা সুবিধা নেন, তারপরে বলেন যে মেট্রো রেলে কি দরকার। না না, টেকনোলজি ছিল না, বিএনপির সঙ্গে টেকনোলজি ছিল না, কোনো ডেভেলপমেন্ট নাই, ছিল টেকনোলজি ছিল। আমরা যে কতগুলো মানে কাজগুলো হচ্ছে, তিনি যে দেশের মানুষের জন্য কাজগুলো করে যাচ্ছেন। আজকে যে দক্ষিণবঙ্গে আপনি যান, 3 ঘন্টা আপনি বরিশাল চলে যাচ্ছেন, সেখানে 24 ঘন্টা লাগতো। তো এই সুযোগগুলো কি কার জন্য করছে? এই বাংলাদেশের মানুষের জন্যই তো এই সুযোগ সুবিধাগুলি তো করেছে এবং যারা হাজার হাজার কোটি টাকা তাদের জন্য, না হাজার হাজার কোটি টাকা তিনি সুযোগ করে দেন না যে তাদের পাচার, সুযোগ না হলে করছেন কিভাবে তিনি জানেন। আমি তো আবারও বলতে চাই যে পৃথিবীর অন্য যে কোনো দেশের প্রধানমন্ত্রীর এরকম হইলে সাথে সাথে উনি লজ্জায় পদত্যাগ করতেন না, এটা আপনি বললেই তো হলো না, আপনার প্রধানমন্ত্রী বললেই তো হবে না, এটা ঠিক আছে। আমাদের লাজ লজ্জা সরব কিছুই তো নাই, আপনার মন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী কি পদত্যাগ করছে? তো এখন উনি তো সেটা স্পষ্ট বলছে যে আমার পিয়ন এই কাজটি করেছেন, উনি সেটা বলছে। উনি কি করেছেন? উনি বলছে, কারণ উনি ধরেছেন, জানেন একজন সম্মানিত ব্যক্তি ভেরেন্ডা পাচ্ছেন যে ওনার পিয়ন 400 কোটি টাকা কামায়, মানে প্রধানমন্ত্রী বসে ওই যে পিয়ন 400 কোটি টাকা, এটা তো উনি পরে জানতে পারছে, বের করছে। 400 টাকা গণেন তো দেখি, উনি শেষ করুক না, আপনি উনি তো সেটা অস্বীকার করছেন না। যেটা হলো, উনি যদি এটা অস্বীকার করতো, গোপন করতো, এটা উনি জানছেন এবং এটা শাস্তি তো হবে এবং হচ্ছে। তাকে তো ওই প্রধানমন্ত্রী নাই এবং তার বিরুদ্ধে তো ব্যবস্থা হচ্ছে, এগুলো আপনারা দেখেন। তা আপনারা যে একই কথা বারবার বলছেন যে জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই, জনগণের কোনো রায় নাই, তাহলে আপনারা নির্বাচন বয়কট করেন কেন? আপনারা আসতেন, একই তো কথা। আপনারা সব ছেড়ে দিয়ে তারপরে বলবেন জনগণের রায় না, আপনারা দেশকে তো এগুতে দিবেন, এগুতে তো দিচ্ছেন না। এখন কেউ যদি দেশের কাজ করে, সেটা আপনারা খালি বাধা দিবেন, দোষ দেখবেন। ভারতের সাথে ওনার কি চুক্তি হয়েছে, ওইটাও খারাপ, কিছু হয় নাই। চীনের সাথে কি করেছে, এটাও কিছু হয় নাই, সব কিছুই কিছু হয় নাই, মানে আপনারা আছেন আর কি, কিছু হয় নাই। তো এই দেশটা কিছু না হইলেই দেশটা এগুচ্ছে না, অবশ্যই এগুচ্ছে। আপনি আজকে যেভাবে কোথা থেকে আসছেন আমি জানি না, আপনাকে কত মিনিট লাগছে রাস্তায়, আগে কত মিনিট লাগতো আপনি হিসাব করেন। এই যে কাজগুলো কি দেশ এগুচ্ছে না? দেশ যখনই এত উন্নয়নের কাজ হচ্ছে, অনেক রকমের অর্থের এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, সেখানে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ সেখানে কিছু ফায়দা নিয়েছে, এটা নেয়, সব জায়গায় সব দেশেই নেয়। এবং সেটা যদি ছেড়ে দিত, ছাড় দিত, তাহলে একটা কথা ছিল, যেগুলো ওনারা জানার পরে ছাড় দিয়েছে, তা কিন্তু দেয়নি। এবং যেটি এই আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারও বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ তার 0 টলারেন্স নীতি গ্রহণ করবে, এবং সেটি তারা করছে, সেটি করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ফাইনাল রাউন্ড, কনক্লুডিং রিমার্কস বা ক্লোজিং রিমার্কস আপনার? না, আমি খুব আশা করছিলাম যে উনি প্রেস ক্লাবের সভাপতি, প্রেস ক্লাব
তো প্রেস ক্লাবের সভাপতি হিসেবে কিছু কথা বলবেন, এটা আমার আশা ছিল, বাট আশাটা আমরা কষ্ট পাইলাম। যাই হোক ভাই, এই দেশটাকে সব দিক দিকে শেষ করে দেওয়া হয়েছে না, এগুলো কথা বলে লাভ নাই। আমরা মনে করি যে এই মানুষের অধিকার যেটা হারিয়ে ফেলেছে মানুষ, এবং দুর্নীতি সব কিছু এগুলো ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন আমরা করছি, সারা বাংলাদেশের মানুষ করতেছে, এই আন্দোলন অবশ্যই যৌক্তিক পরিণতি নিবে। অনেকে মনে করে যে আমাদের ওই এখানে পল্টনের সামনে আমাদেরকে পিটাইয়ে দিয়ে শেষ হয়ে গেছে আন্দোলন, এটা সঠিক না। এই আন্দোলন চলতেছে, অচিরেই আমরা জনগণের বাংলাদেশ, জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এবং কর্মসূচি চলছে। সেই কর্মসূচির মাধ্যমে আমরা পরবর্তী নির্বাচনের পরে নিশ্চয়ই না, আচ্ছা আচ্ছা, আগামী 2-1 দিনের মধ্যেই 15 বছর ধরে শুনছি আন্দোলনের প্রস্তুতি চলছে। আমরা চেষ্টা করতেছি, আপনারা পিটাইয়ে আমাদেরকে 60 লক্ষ মানুষকে মামলায় জড়িত করে এবং 450 নেতাকে গুম করে দিয়ে এবং হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দিয়ে থামাইতে চেষ্টা করছি, থামানো যাচ্ছে না, থামবে না। জনগণের অধিকার ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা সক্রিয়ভাবেই আগামী মাসের মধ্যে আবার আমরা নতুন কর্মসূচি নিচ্ছি সারা দেশেই ইনশাআল্লাহ। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো ছাড়া, মানে আপনার জানা আছে যে কোন দাবিতে এই আন্দোলনের কর্মসূচি নিচ্ছেন আপনারা, কি দাবি, মানে মূল কি দাবি নিয়ে আন্দোলন করবেন? তো দাবি হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এই দামি নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলিত এবং পত্রপত্রিকা বলছে যে আপনারা এখন আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করছেন বা আন্দোলন করবার চেষ্টা করছেন বেগম জিয়ার মুক্তির দাবিতে, এবং সেটা নিয়ে আপনাদের অ্যালায়েন্সদের সঙ্গে আলোচনা করছেন, এটাই আপনাদের প্রধান দাবি? এটা একটাই গুরুত্বপূর্ণ দাবি। ওনাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, সুতরাং আমরা মনে করি অসুস্থ মানুষ হিসাবে ওনাকে অবিলম্বে মিথ্যা মামলা থেকে জেলে রাখা হয়নি, অবিলম্বে ওনাকে মুক্তি দেওয়া উচিত, এটা আমরা মনে করি। কিন্তু আমি সক্রিয় এবং আমি সঠিকভাবে বলতেছি যে এইটা সহ দুর্নীতি, এবং এটা তো কমন, ম্যাডামের মুক্তির দাবিটা কমন, অবশ্যই আমরা এটা গুরুত্বপূর্ণ মনে করি। এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে, আর বিভিন্ন বিদ্যুৎ ও গ্যাস এগুলোর দ্রব্যমূল্য প্রত্যাহারের দাবিতে, নির্যাতন বন্ধের দাবিতে। যদি এটা আপনি বলছেন, এটা অবশ্যই সঠিক না, কারণ আমি সম্পৃক্ত না। আমরা তো পত্রপত্রিকায় দেখি, সকল পত্রিকায় ছাপা হয়েছে, ক্লিয়ার করলাম আমি যে এটা হয়তো 2-4-5 দিনের মধ্যে দিনক্ষণ, পদযাত্রা সহ সবকিছুই আমরা ঘোষণা করা হবে। অনেক ধন্যবাদ মিস ফরিদা ইয়াসমিন। ক্লোজিং রিমার্কস। দীর্ঘ বেশ 15 বছর ধরেই শুনছি যে আন্দোলন করছে, আন্দোলনে তারা এখন কর্মসূচি ঘোষণা করবে। তো কি কর্মসূচি কি এটা কখনোই স্পষ্ট না। আমি মনে করি যে তাহলে তো আপনাদের জন্য একটু স্বস্তির, সেটা না, আমরা মনে করি না স্বস্তির, এটা স্বস্তির বিষয় না। আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দল থাকবে, তারাও জনগণের পক্ষে কথা বলবে যে কোনটা যৌক্তিক, কোনটা কি, তারা সেভাবে কথা তুলবে। তারা রাজপথেও বলবে, তারা সংসদেও বসবে এবং সংসদেও তারা তাদের দাবির পক্ষে কথা বলবে, মানুষের জন্য কথা বলবে। কিন্তু তারা রাজনীতি বিমুখ হতে হতে, তাদের কর্মীরা রাজনীতি হতাশাগ্রস্ত হতে হতে বিএনপির ভিতরে কিন্তু কিছু নাই বলে আমার মনে হয়। কারণ এর আগের যে আমরা দেখেছি নির্বাচনগুলিতে, উপজেলা নির্বাচন যেখানে ধরেন কোনো প্রতীক নাই, এবার যে নির্বাচনগুলো হলো সেখানেও বিএনপির বেশ কয়েকজনকে বহিষ্কার করা হলো। তারা নির্বাচনে অংশ নিয়েছে, তারা হয়তো কোনো প্রতীক ছাড়াই তারা স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো আমরা এরকম অনেকের কথাই জানি। তাদের যে একজন আমাদের আওয়ামী লীগের তো এমপি হলেন নির্বাচন করে। তো এইগুলো না করে ওনারা যদি গঠনমূলক রাজনীতি, যেটা আমরা বলি, মানুষের পক্ষে কথা বলা, যেটা যৌক্তিক, তার পক্ষে যুক্তি প্রমাণ দিয়ে কথা বলে ওনারা যদি রাজনীতির মাঠে আসতো ভালো করতেন। তারা জনগণের আস্থা অর্জন
করতে পারতেন হয়তো বা, যে হ্যাঁ তারা আমাদের সাথে আছে। এখন তো জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আমি বলবো তারা জনগণকেও প্রত্যাখ্যান করেছে, জনগণও প্রত্যাখ্যান করেছে। এখন কবে তারা আন্দোলন করবে, সংগঠিত হবে, এটি আমি কোনো সামনে কোনো পথ দেখছি না, আমি দেখছি না, কোনো আশার আলো দেখছি না। দর্শক, সাউন্ডস গুড যে এটা একটা আশার আলো, যদি আন্দোলন সংগ্রাম হয়, একটা গণতান্ত্রিক রাজনীতি চর্চা হয়। উনি সরকারি দলের একজন পলিসি মেকার, ল মেকার হয়ে উনি মনে করছেন যে এটা আশার আলো, মানে এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত আমি মনে করি। অনেক সম্মানজনক, প্রেস ক্লাবের সভাপতি, এটা ওনার জন্য অনেক সম্মানজনক। ওগুলো তো দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি, পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার কলিমুদ্দিন আহমেদ মিলন এবং মিস ফরিদা ইয়াসমিন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমার অতিথিরা নিজ নিজ অবস্থান থেকে আলোচনা করেছেন, বিতর্ক করেছেন, সেটা তারা করেছেন। তবে আমি আলোচনাটা এভাবে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে গতকাল যা হলো ছাত্রদের মধ্যে, সেটা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয় এবং এটা গণতান্ত্রিক সংস্কৃতির প্রকাশও নয়, এবং এতে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, ক্ষুণ্ণ করা হয়েছে যেভাবেই হোক না কেন। সেটা যারা করেছেন তাদেরও বিবেচনা রাখতে হবে, এবং যারা ভুক্তভোগী তারাও নিশ্চয়ই তাদের মাথার মধ্যে এটা থাকবে। অনেক কিছুই বাংলাদেশে আছে, অনুপস্থিত যেটা সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতিটাকে ফিরিয়ে আনা, রাজনীতিকে ঠিকঠাক করা, এটা আমাদের সকলের দায়িত্ব। এটা ক্ষমতাসীনদের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব এবং নাগরিক সমাজের দায়িত্ব। এটা যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত অর্থনীতি বলি, সামাজিক নানা সমস্যা বলি বা বৈদেশিক সম্পর্ক বলি, সেটা আমরা ঠিকঠাক করতে পারবো না। এবং এটাও আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের রাজনীতির যে বিবদমান পক্ষগুলো আছে, তাদের প্রত্যেকে তাদের নিজ নিজ কর্মগুলো, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে আছেন, বর্তমানের বা অতীতের, সেগুলো চুলচেরা বিশ্লেষণ করা উচিত। সময়টা তারাই আলোচনা করছেন প্রযুক্তির, তথ্য প্রবাহের, অবাধ তথ্য প্রবাহের, এবং মানুষ এখন আর বোকা নয়। মানুষ হয়তো অনেক কিছু বলে না, প্রকাশ করে না, মানুষের অতীতটাও স্মরণ আছে, বর্তমানটাও তারা দেখছে, উপলব্ধি করছে মর্মে মর্মে। কাজেই মানুষ যখন সময় সুযোগ পাবে, মানুষ তার সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি মনে করি যে যেহেতু এই প্রধান দুটো দলের উপরে জনগণের অনেক নির্ভরতা, তারা নিজ নিজ বিষয়গুলো, কর্মগুলো চুলচেরা বিশ্লেষণ করে যেগুলো ভালো সেগুলো রেখে বাকিগুলো পরিত্যাগ করবার দিকে মনোযোগ দেবেন। আর দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় মাত্রা তার 21 বছর শেষ করছে। আমাদের সঙ্গে এই 21 বছর প্রতি রাতে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।